আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে কিভাবে হচ্ছে একটা যৌগ থেকে একটা মৌলের সংকরণ নির্ণয় করা যায়। তো শুরুতে হচ্ছে আমরা এখানে সূত্রটা লিখে রাখছি যে সংকরিত অরবিটাল সংখ্যা ইকুয়াল টু কি হাফ অফ b মাইনাস তোমার হচ্ছে b প্লাস m মাইনাস c প্লাস a। তো b টা হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম, m হচ্ছে আমাদের একযোজীয় পরমাণু, c হচ্ছে আমাদের ক্যাটায়ন আর a হচ্ছে আমাদের অ্যানায়ন। তো শুরুতে যদি আমরা রুল নাম্বার 1 থেকে সংকরণগুলো নির্ণয় করি, অর্থাৎ একটা কেন্দ্রীয় পরমাণু চারপাশে যদি আমরা শুধুমাত্র একযোজীয় পরমাণু থাকে, যেমন স্যার তোমাদের যদি বলি CS4, এই CS4 এর তোমরা যদি সংকরণটা বের করতে যাও, শুরুতে হচ্ছে সূত্র লিখবা কি হাফ অফ b প্লাস m, কারণ এখানে আমার ক্যাটায়নও নাই, এই যুগের মধ্যে আমার অ্যানায়নও নাই, তো ওই দুইটা জিনিস আমার আলাদা দরকার নাই। এবার তোমরা দেখো তো এখানে আমার সেন্ট্রাল অ্যাটম হচ্ছে আমার কার্বন। এই কার্বনের যত ইলেকট্রন কয়টা, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন কয়টা, কার্বনের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন হচ্ছে আমাদের 4টা। তার মানে হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণুর যত ইলেকট্রন কয়টা, 4টা, প্লাস এই জায়গা আমার একযোজীয় পরমাণুকে হাইড্রোজেনের সংখ্যা কয়টা, 4টা। তার মানে হচ্ছে 4 আর 4 যোগ করলে হচ্ছে 8, 8 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 4। এই 4 মানে তোমরা মনে রাখবা সংকরণ হচ্ছে sp3, 4 মানে একটা s এর সাথে 3টা p যুক্ত হবে এবং সংকরণটা হবে কি sp3। এরপরে আমরা যদি দেখি যে Pf3, এই যে হাফ অফ v প্লাস m। তো আমরা যদি একটু দেখি এখানে আমার সেন্ট্রাল অ্যাটমটি সেটা হচ্ছে বোরন। তো বোরনে হচ্ছে আমার যত ইলেকট্রন কয়টা, বোরনে হচ্ছে আমাদের যত ইলেকট্রন হচ্ছে 3টা, 1s2 2s2 2p1, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন থাকে কয়টা, 3টা। তো আমি যদি এখানে যত ইলেকট্রন 3টা লিখলাম। এই যে ফ্লোরিন একযোজীয় পরমাণু, তো একযোজীয় পরমাণু 3টা, ভাগ করলে কত হয় 3। তার মানে যদি কখনোই তুমি দেখো যে সংকরিত অরবিটাল সংখ্যা হচ্ছে 3টা, একটা s 2টা p। এরপর আমরা যদি দেখি যে PCl5, এটা সংকরণ বের করব। তো x ইকুয়াল হচ্ছে হাফ অফ v প্লাস m। এখানে আমার সেন্ট্রাল অ্যাটম কি ফসফরাস, কারণ যৌগের মধ্যে সেই সংখ্যা কি আছে, কম আছে। তো ফসফরাস যদি সেন্ট্রাল অ্যাটম হয়, ফসফরাসের যৌগিক ইলেকট্রন কয়টা, 5টা, কারণ তোমার হচ্ছে 3s2 3p হচ্ছে কত হয়, 3 হয়। তার মানে যৌগিক ইলেকট্রন কয়টা হয়, 5টা হয়। আর এখানে আমরা একযোজীয় পরমাণু কি ক্লোরিন, এই ক্লোরিনের সংখ্যা কয়টা, 5টা। তো আমি যদি এটাকে ভাগ করি 5 হয়, 5 মানে কি একটা s 3টা p একটা d, কারণ আমরা জানি ps সাবসেট হচ্ছে 3টা, px py pz, এই তিনটার বেশি হইতে পারে না p অরবিটাল, আর s অলওয়েজ s। তার মানে একটা s এর সাথে 3টা p যুক্ত হবে, এর পরবর্তীতে কি d এবং একটা d যুক্ত হবে, টোটাল sp3d। তোমাদের মাঝে মাঝে এমসিকিউ তে এই কোশ্চেনটাও বলে যে এই যে ধরো তোমাকে বললো sp2 সংকরণের মধ্যে হাইব্রিড অরবিটাল কয়টা, এই যে sp2 সংকরণের মধ্যে হাইব্রিড অরবিটাল কয়টা, 3টা। sp3d তোমার হচ্ছে সংকরণের মধ্যে হাইব্রিড অরবিটাল কয়টা, 5টা। sp3 সংকরণের মধ্যে হাইব্রিড অরবিটাল কয়টা, 4টা। এইগুলো তোমাদের মাঝে মাঝে এমসিকিউ তে আসে। এরপর আমরা দেখব কেন্দ্রীয় পরমাণুর চারপাশে দ্বিযোজীয় পরমাণু থাকে। যেমন আমি তোমাকে যদি বলি সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, সালফার ট্রাই অক্সাইড। তো নরমালি দেখো সূত্র লেখো হাফ অফ v প্লাস a। এখানে আমাদের সেন্ট্রাল অ্যাটম কি সালফারের যৌগিক ইলেকট্রন কয়টা, 6টা। এখন দেখো এই m হচ্ছে আমাদের একযোজীয় পরমাণু, কিন্তু অক্সিজেন কি যোজীয় পরমাণু, দ্বিযোজীয় পরমাণু, কারণ অক্সিজেনের যোজনী কত 2, তাহলে এই অক্সিজেনটা কি এখানে কাউন্ট হবে না। আমার একযোজীয় পরমাণু থাকলে এখানে কাউন্ট হবে না, থাকলে কাউন্ট হবে না, তাহলে তুমি এখানে কত বসাবা 0, তাহলে ভাগ করলে হচ্ছে 3। অর্থাৎ এই যে সালফার ডাই অক্সাইডের মধ্যে সালফারের সংকরণ কি হয়, sp2 সংকরণ হয়। এরপর আমরা যদি কার্বন ডাই অক্সাইডের মধ্যে দেখি হাফ অফ v প্লাস a বা হাফ অফ, এই যে v হচ্ছে কি সেন্ট্রাল অ্যাটম। তো সেন্ট্রাল অ্যাটম কি কার্বনের যৌগিক ইলেকট্রন কয়টা, কার্বনের যৌগিক ইলেকট্রন হচ্ছে আমাদের 4টা। এবার তুমি দেখো অক্সিজেন তো আমাদের দ্বিযোজীয় পরমাণু, তো সে কি একযোজীয় পরমাণুর মধ্যে কাউন্ট হবে না, তাহলে এখানে কত হবে 0। তো আমি যদি ভাগ করি, ভাগ করলে কত 2, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বনের সংকরণ কি হবে, sp সংকরণ হবে। আমরা সেম ভাবে যদি সালফার ট্রাই অক্সাইডের মধ্যে দেখি x হাফ অফ
ভি প্লাস এন বা সেন্ট্রাল অ্যাটম। তো সালফার তো সেন্ট্রাল অ্যাটম, কত +6 সেন্ট্রাল অ্যাটমের হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। একযোজী পরমাণু কি এখানে আছে? না, তাহলে এখানেও 0, ভাগ করলে কত হয় 3, দ্যাটস ইকুয়াল হচ্ছে sp তোমার হচ্ছে 2। অর্থাৎ এখানে সালফারের সংকরণ sp2। এই যে সংকরণটা এটা কিন্তু একটা মৌলের হয়। কি মৌলের হয়? কেন্দ্রীয় পরমাণুর হয়, তাই না? তো এইটা কখনো কোনো যৌগের সংকরণ হয় না, সংকরণ হয় কার? মৌলের। তো রুলস 1 শেষ, রুলস 2 শেষ। এবার আমরা দেখব রুলস নাম্বার 3। যদি কেন্দ্রীয় পরমাণুর চারপাশে একযোজী দ্বিযোজী পরমাণু থাকে, যেমন আমরা যদি ফার্স্ট एग्जांपलটা দেখি, এই যে HCl তোমার হচ্ছে O3। তো এটার ক্ষেত্রে আমরা যদি বের করতে যাই হাফ অফ V প্লাস A। তোমাদের আমি শুরুতেই বললাম যে হাইড্রোজেন কখনোই সেন্ট্রাল অ্যাটম হইতে পারবে না, হাইড্রোজেন কখনোই সেন্ট্রাল অ্যাটম হইতে পারবে না। তাহলে দেখো হাইড্রোজেনের পরে কে সেন্ট্রাল অ্যাটম হবে? ক্লোরিন। কারণ স্যার হাইড্রোজেন এবং ক্লোরিন কি আছে? সংখ্যায় কম আছে। তো যেহেতু হাইড্রোজেন আবার সেন্ট্রাল অ্যাটম হইতে পারবে না, তাহলে কে হবে সেন্ট্রাল অ্যাটম? ক্লোরিন। এবার এই ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কয়টা? ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7টা প্লাস এই যে হাইড্রোজেনটা, হাইড্রোজেন কিন্তু একযোজী পরমাণু, অর্থাৎ হাইড্রোজেনের যোজনী 1, তাহলে একযোজী পরমাণুর সংখ্যা কয়টা? একটা। তুমি যদি এটাকে ভাগ করো 4 মানে সংকলন কত? sp3 সংকলন হবে। অর্থাৎ HClO3 এর মধ্যে কি সংকলন হবে? sp3। এরপর আমরা যদি দেখি POCl3, এখানে দেখো হাফ অফ V প্লাস M। তো শুরুতে যদি আমরা দেখি এই যে V প্লাস M আমি লিখলাম, এখানে আমার সেন্ট্রাল অ্যাটম ফসফরাস হইতে পারে, অক্সিজেন হইতে পারে। এখন এই দুইটাই তো আমার সংখ্যায় কম আছে। তোমরা যদি দুইটা পরমাণু থাকে যাদের সংখ্যায় কম আছে, তখন তুমি তাদের তড়িৎ ঋণাত্মকতা দেখবা, ইলেকট্রোনেগেটিভিটির মান দেখবা। তো আমরা জানি হচ্ছে ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5। তাহলে কার তড়িৎ ঋণাত্মকতা কম? সেটা হচ্ছে আমার ফসফরাসের। ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু কম, তার মানে সে আমার কি হবে? সেন্ট্রাল অ্যাটম হবে। তো আমি যদি এখানে লিখি ফসফরাস সেন্ট্রাল অ্যাটম হলে তার যোজ্যতা ইলেকট্রন কয়টা? 5টা। অক্সিজেন দ্বিযোজী পরমাণু, সেটা কাউন্ট হবে না। আমার ক্লোরিন কি পরমাণু? একযোজী পরমাণু। তো একযোজী পরমাণুর সংখ্যা কয়টা? 3টা। তুমি যদি ভাগ করো 4 মানে কি সংকলন হবে বলো তো? sp3 সংকলন হবে। তো রুলস 1, রুলস 2, রুলস 3। আমি তোমাদের যদি অ্যানায়ন আর ক্যাটায়নের সংকলনগুলো একটু রুলসের বাইরে দেখাই দিই। দেখো ধরো অ্যামোনিয়াম আয়ন, তোমার হাইড্রোনিয়াম আয়ন আছে। এখন তখন তুমি সূত্রটা কি লিখবা? x হাফ অফ v প্লাস m মাইনাস c। স্যার এখানে মাইনাস c লিখছেন কেন? দেখো এখানে আমার ক্যাটায়ন আছে না, ক্যাটায়ন থাকলে ক্যাটায়নের ওই যে সূত্র রুলসটা আনবা। তাহলে আমরা যদি হিসাব করি হাফ অফ সেন্ট্রাল অ্যাটম কে নাইট্রোজেন, নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টা? 5টা। হাইড্রোজেন কে একযোজী পরমাণু, একযোজী পরমাণুর সংখ্যা কয়টা? 4টা। +1 মানে কি? -1। ক্যাটায়ন সংখ্যা কি হবে? মাইনাস হবে। ভাগ করলে কত হয়? 4 মানে সংকলন কি? sp3। এরপর আমরা যদি হাইড্রোনিয়াম আয়নের সংকলন দেখি হাফ অফ v প্লাস m মাইনাস c, বা এখানে আমার সেন্ট্রাল অ্যাটম কে অক্সিজেন। তো অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টা? 6টা। একযোজী পরমাণু কয়টা? 3টা। +1 মানে কত? -1। তাহলে ভাগ করলে কত? 4 মানে হচ্ছে আমার sp3 সংকরায়ন। এইটা হচ্ছে দেখো ক্যাটায়নের সংকরায়ন। এবার এট লাস্ট আমরা যদি হচ্ছে অ্যানায়নের সংকরায়নটা দেখাই দিই। ধরো তোমার পরীক্ষায় বলছে এই যে কার্বনেট, এই কার্বনেটের সংকরায়ন তোমাকে বের করতে বলছে। তাহলে তুমি সূত্র লেখো হাফ অফ v প্লাস m। আমরা যদি বলি এই জায়গায় কার্বন হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমের যোজ্যতা ইলেকট্রন কয়টা? আচ্ছা এখানে হবে v প্লাস m প্লাস a, কারণ এই যে আমার অ্যানায়ন আছে, তোমার অ্যানায়ন আছে কয়টা? 2টা। তো অ্যানায়ন থাকলে হচ্ছে সেটা কি হবে? যোগ হবে। তো এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে আমাদেরকে কার্বন, কার্বনের যোজ্যতা ইলেকট্রন কয়টা? 4টা। প্লাস এখানে কোনো একযোজী পরমাণু আছে না, তাহলে একযোজী পরমাণুর সংখ্যা কত হবে? 0। -2 কি হবে? অ্যানায়ন যতগুলো থাকবে ততগুলো হচ্ছে যোগ হবে। তাহলে কতগুলো অ্যানায়ন আছে? 2টা অ্যানায়ন। তুমি যদি এটাকে ভাগ করো মান হবে 3 মানে কি সংকরায়ন? sp2 সংকরায়ন। তো এই সংকরায়নে এই 5টা রুলসের বাইরে তোমাদের কখনোই সংকরায়ন আসে না।
অর্থাৎ এসএসসি তে অথবা তুমি অ্যাডমিশন পরীক্ষায় যতগুলো সংকরায়ন পাবা এই রুলস পাঁচটা রুলসের মধ্যেই পাবা এবং এসএসসি তে তোমাদের কিন্তু সংকরায়ন থেকে এক্সেপ্ট কোশ্চেন অলওয়েজ কমন পড়ে সো আশা করি এইটা দেখে তুমি খুব ইজিলি সংকরায়ন